যারা পদত্যাগ করেছেন। ঘোষণা দিয়েছেন ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার। যারা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার ওয়াদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তিনি। দলীয় প্রার্থী না হওয়ায় স্থানীয় অফিস থাকবে না সুসংগঠিত কর্মী বাহিনীও, তাই ভোটারদের স্নেহ এবং সমর্থন প্রত্যাশা করেন তিনি। জানান প্রার্থিতা নিশ্চিতে নির্দিষ্ট সংখ্যক ভোটারদের স্বাক্ষর সংগ্রহে কাল ঢাকা ৯ যাবেন ডাক্তার তাসনিম জারা। এদিকে জামায়াতের সাথে এনসিপির জোট নিয়ে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন ৩০ নেতা। স্মারকলিপি দেয়া নেতাদের মধ্যে আছেন মুশফিকুস সালেহীন, আরমান হোসেন, সাইফ মোস্তাফিজ, নুসরাত তাবাসসুম সহ অন্যরা। দর্শক, রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, তাসনিম জারার পদত্যাগ এবং জামায়াতের সাথে জোটের বিষয়ে এনসিপি আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি? তমাল, মূলত আমরা সন্ধ্যার পর থেকেই এই জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে রয়েছে। সেখানে আমরা যে খবর আমরা দেখলাম কিংবা জানলাম সেটি হচ্ছে যে এই গত কয়েকদিন ধরেই কিন্তু মূলত এই ইসলামী ৮ দল অর্থাৎ জামাত ইসলাম সহ যেই ৮ দলীয় জোটের সাথে জাতীয় নাগরিক পার্টির যেই সমঝোতা কিংবা আসন সমঝোতার কথা চলছিল, সেই গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছিল। এটি কিন্তু স্পষ্টত হলো আজ, অর্থাৎ এই তাসনিম জারার ফেসবুক পেজেই কিন্তু তিনি পদত্যাগ কিংবা তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন সে বিষয়ে ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কার্যালয়ে এসে যতটুকু দেখলাম যে কেন্দ্রীয় নেতা কিংবা যারা স্মারকলিপি দিল সেই ৩০ জন, তাদের কাউকেই কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে এখান থেকে এনসিপির বেশ কয়েকজনই জানিয়েছে যেহেতু তাসনিম জারা নিজের ফেসবুক পেজে তিনি এই পোস্ট দিয়েছেন কিংবা স্ট্যাটাস দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত। এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগপত্র দেয়নি, সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে ক্যামেরায় কথা বলতে এখন পর্যন্ত রাজি হয়নি। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে যেই স্মারকলিপির যেই বিষয়টি, সেটি কিন্তু এনসিপির সেই নেতা এনসিপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যেহেতু জাতীয় নাগরিক পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানে সবার মতামত কিংবা মত প্রকাশের সুযোগ রয়েছে। সেই বিষয়গুলো তারা মাথায় রেখে তারা যেটি বলছেন যে পরবর্তী পদক্ষেপ কিংবা পরবর্তী তাদের যে সিদ্ধান্ত, সেটি হয়তো বা এরপর তাদের যখন বৈঠক হবে কিংবা এ নিয়ে যখন আলোচনা হবে তখন হয়তো বা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। তো এই ছিল রাজধানীর এনসিপির কার্যালয় থেকে সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন রাজধানী বাংলা মোটর এনসিপি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সম্রাট হোসেন। পরের খবরে যাব। ঢাকা ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিয়েছেন আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য। একই ওয়ার্ডের ভোটার হচ্ছেন মেয়ে জাইবা রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই প্রক্রিয়া সারেন তারা। ইসি সচিব জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কাল সিদ্ধান্ত জানানো হবে। ২০০৭-৮ সালে যখন প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকার কাজ চলছে, তারেক রহমান তখন কারাগারে। কারামুক্ত হওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন গেলে আর ভোটার হওয়া হয়নি তার। পাননি জাতীয় পরিচয়পত্রও। নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়ার বাধ্যবাধকতা আছে। তাই শনিবার আগারগাঁওয়ে এসে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেন তারেক রহমান। ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক কন্যা জাইমা রহমানও। বাবা ও মেয়ে ঢাকা ১৭ সংসদীয় আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে চান। নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান, রোববার কমিশনের অনুমোদনের জন্য প্রক্রিয়া মেনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তাদের। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এখন নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইরিশ, এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা
ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এ বছর ভোটার হয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এর আগে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে যান তিনি। শ্রদ্ধা জানান জাতীয় কবির প্রতিও। সেখান থেকে নির্বাচন ভবন হয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকায় ফেরার আগেই জানানো হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। তাই শনিবার সকালে গুলশানের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গেল দুদিনের মতোই পথে ছিল অসংখ্য নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে পৌঁছানোর পর প্রথমে শরীফ ওসমান হাদির কবরের পাশে যান তারেক রহমান। জানান ফুলেল শ্রদ্ধা, করেন দোয়া ও মুনাজাত। কাজী নজরুল ইসলামের প্রতিও শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে, তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা তো আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। সেখান থেকে ভোটার হওয়ার প্রক্রিয়ার স্বার্থে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি। পরে গাড়িবহর যায় বনানীতে। সেখানে প্রথমবারের মতো ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। বনানী সামরিক কবরস্থানে গিয়ে শ্বশুর ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের জন্য দোয়া ও মুনাজাত করেন তিনি। শ্রদ্ধা জানান পিলখানায় নিহত সেনা সদস্যদের প্রতি। কথা ছিল পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের দেখতে যাবেন তিনি, কিন্তু হাসপাতালে কোনো আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই কর্মসূচি বাতিল করা হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। গণ অধিকার পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ রাশেদকে দলে স্বাগত জানান। এ সময় বিএনপি নেতারা বলেন, তরুণদের সাথে নিয়ে দেশ গড়তে চান তারা। রাশেদ খান জানান, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপির হয়ে অংশ নেবেন তিনি। সম্প্রতি ঝিনাইদহ 4 আসনে রাশেদ খানকে মনোনয়ন দেয় বিএনপি। এদিকে চট্টগ্রামে 3টি আসনের প্রার্থী পরিবর্তন করেছে দলটি। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 10-এ সাইদ আল নোমান এবং চট্টগ্রাম 11-তে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। এবার আশিয়ান সিটির সৌজন্যে জানাবো ভোটের মাঠের খবর। জাতীয় নির্বাচন ঘিরে ইশতেহারের খসড়া চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী, যেখানে থাকবে দুর্নীতিমুক্ত দেশ, নৈতিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নানা অঙ্গীকার। ইশতেহার প্রস্তুতিতে বুদ্ধিজীবী, দলীয় নীতি নির্ধারক ছাড়াও প্রাধান্য দেয়া হয়েছে নাগরিক মতামত। রমিজ হুসাইনের রিপোর্ট। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ধর্মভিত্তিক রাজনীতি যখন নিষিদ্ধ, তখন ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে ৭৯ নির্বাচনে অংশ নেয় জামাত, জয় পায় ৬টি আসনে। এরপর স্বনামে যতগুলো ভোটে অংশ নিয়েছে, কোনোবারই ২০টির বেশি আসন পায়নি জামাত ইসলামী। দলটি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নতুন বাস্তবতার মুখোমুখি। ভোটের মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাই মূলত বিএনপির প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামাত। চূড়ান্ত পর্যায়ে রয়েছে যার নির্বাচন ইশতেহার। আমরা বলছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখন সামনের লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে। নৈতিক শিক্ষা, জাগতিক, বৈষয়িক, আধুনিক, কারিগরি, উৎপাদনমুখী শিক্ষার সমন্বয়ে একটা সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা আমরা কারিকুলাম চালু করব।
যদি রাষ্ট্রের দায়িত্ব আমাদের আসে তাহলে হবে কি যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন এক দল তরুণ বেরিয়ে আসবে যারা আমাদের সম্পদ হবে। এই তারুণ্যই আমাদের দেশকে তখন গড়বে। সেই কারণে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব। নেক্সট, সোশ্যাল জাস্টিস। এছাড়া নির্বাচনী অঙ্গীকারে থাকছে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং জনগণের সেবক হওয়ার প্রতিশ্রুতির কথা, যেখানে শিক্ষা পাবে বিশেষ গুরুত্ব। নারী ও সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার আশ্বাসও থাকবে ইশতেহারে। নারীদের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পেয়েছে এই কারণে যে নারীরা যে অধিকার সম্মানটা চায় এটা জামাত ইসলামের মাধ্যমে সামনে হবে বলে তাদের আস্থা তৈরি হয়েছে। তো একজন নাগরিক যিনি রিক্সা চালক তিনি যে আমার দেশের নাগরিক, তার ছেলে কেন নাগরিক অধিকার ভোগ করার ক্ষেত্রে ভিন্নতা থাকবে। এই জিনিসগুলোর মধ্যে সমন্বয় হবে আশা করি। যেসব শিক্ষার্থীরা মেধাবী কিন্তু অর্থের অভাবে তারা আগাতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের নজর থাকবে। তোমরা কিভাবে তোমাদের প্রিয় বাংলাদেশকে দেখতে চাও? এদিকে ভোটাররা কেমন ইশতেহার চান জামাতের কাছে তা অনলাইনেও জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। দেশ গড়ার পরিকল্পনার অংশীদার হতে জামাত আমির উদাত্ত আহ্বান রেখেছেন সেখানে। আমাদের সকল প্রয়াস হচ্ছে তোমাদের জন্য একটা নিরাপদ, একটা সম্মানজনক জনপদ গড়ে দেওয়া। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। যেখানেই যে থাকো। শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুরের পর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। রাতেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করবেন, তাই সকালের দিকে 2 ঘন্টা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না করতে পারতেছি আমরা এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, আর অবশ্যই জনসম্মুখে দিতে হবে। আজ 15 দিন হয়ে যাচ্ছে আমরা কোনো বিচার পাচ্ছি না, এই কারণে হচ্ছে আমরা জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইন্টারিম সরকারকে বলবো দিল্লির দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত করুন। দুপুরের পর আবার শাহবাগে ফেরেন তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনে আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। সবাই হাতি হব। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন পলাতক মাদ্রাসা পরিচালকের স্ত্রী। আহত 2 সন্তান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আর ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ক্যামেরায় স্পষ্ট বিস্ফোরণের ভয়াবহতা। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে উড়ে যায় উম্মাল কোরা নামে মাদ্রাসার দেয়াল। প্রতিষ্ঠানটির 4টি কক্ষের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত 2টি কক্ষ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের আলামত। নাকে আসছে রাসায়নিকের ঝাঁঝালো গন্ধ। কেমন আওয়াজ হয়েছে, আমারে যে মাথার দিল, আমি আর আমার আর কোনো জ্ঞান নাই। ভয়াবহ এই বিস্ফোরণে ভেঙে চুরমার পাশের ভবনের একাংশ। দেয়ালে তৈরি হয়েছে ফাটল। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ারা তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতা। এমন একটা আওয়াজ হইল, আওয়াজের লগে তো আমি এমনি উল্টো পইরা গেছি গা, যে মামারে কি আছাড় দিল। ড্রুম করে অনেক বড় একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। তা আমি চিন্তা করলাম যে এত বড় আওয়াজ হয়েছে কি, নিচে কি গ্যাসের কোনো সিলিন্ডার বাস্ট হইল। দৌড় দিয়ে আমি থাই গ্লাসটা খুললাম। খোলার পরে দেখি একটা খুব ধোঁয়া, গন্ধ জাতীয় কিছু। স্থানীয়রা জানান, ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেননি শিক্ষার্থীরা, নইলে শঙ্কা ছিল আরও বড় বিপর্যয়ের। খুবই ভয়ঙ্কর ছিল। আমরা যখন নিচে এসে দেখি যে ওয়াল টলগুলো প্রায় ওখান থেকে প্রায় 1 মিটার 3 মিটার 5 মিটারের মতো দূরে ছিটকে চলে আসছে। গ্যারেজে আমার সিএনজি আছে, সিএনজি কাজ করতেছিলাম, মিস্ত্রি দিয়ে কাজ করাইতেছিলাম। হঠাৎ করে বিকট আওয়াজে লাগলো আমাকে সহ জায়গায় ফেলাইলো।
এদিকে সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কয়েকটি কন্টেইনার ভর্তি রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ, যা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সিআইডির ফরেনসিক টিম। যদিও এ সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি ভবন মালিকের। আর ফ্যামিলি থাকতো, বাচ্চা কাচ্চারা নিয়ে আমি আইসা দেখতাম, কথাবার্তা বলতাম, তা এমন কোনো জিনিস দেখি নাই, চোখে পড়ে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে বা কোনো একটা গেলান দেখছি বা একটা কোনো মেডিসিনের গন্ধ পাইছি। মাদ্রাসার ভেতরে এত সব রাসায়নিক কিভাবে এলো তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই পুলিশের কাছেও। তারা জানান এই ঘটনায় আটক করা হয়েছে পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ আরও 2 নারীকে। 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় বোনের বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রধান অভিযুক্তকে আটক করা গেলে জানা যেতে পারে বিস্ফোরণের আদ্যোপান্ত। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এবার ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মাজারে হামলা হয়েছে, ভাঙচুর করা হয় কয়েকটি কবরে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মাজারের ভক্তরা। পুলিশ জানায় জড়িতদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ঠাকুরগাঁও শহরের শাহ সত্য পীরের মাজার, সবখানে ভাঙচুরের চিত্র। স্থানীয়রা জানান শনিবার রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে বের হলে দেখেন মাজারের দরজা জানালা ভাঙা। শুধু তাই নয়, মাজারের পাশে 3টি কবরেও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে মাজারে আসেন শাহ সত্য পীরের ভক্তরা। ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আসে দেখি যে এরকম ভাঙে, এই মাজারের গ্রিল ভাঙছে, তারপর কবর ভাঙে ফেলছে, তবে এই পাশে আরও এই কবরগুলো তো হামলা করছে। তা এখন কে করছে এটা তো বলা যায়নি, বলা সম্ভব না। এইগুলি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে এগুলির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং এগুলি বন্ধ হওয়া উচিত। এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ডিবি, আমাদের থানা পুলিশ সহ আমাদের সকল টিম এই বিষয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এটার যে বা যাহারা এই ঘটনা ঘটিয়েছে আমরা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এই আশা আমরা ব্যক্ত করতেছি। পুলিশ জানায় মাজারে কোনো চুরি হয়নি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কক্সবাজারে ভয়াবহ আগুনে পুড়েছে সেন্ট মার্টিনগামী পর্যটক জাহাজ আটলান্টিক। যাত্রার 15 মিনিট আগে লাগা আগুনে প্রাণে রক্ষা পান প্রায় 200 যাত্রী। তবে দগ্ধ হয়ে মারা গেছে এক কর্মচারী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। জাহাজে হঠাৎ আগুন, তাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন নাবিকরা। শনিবার ভোরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটক তোলার জন্য অপেক্ষায় ছিল সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজ। ঠিক তখনই আগুন ধরে যায় জাহাজটিতে। এতে জাহাজের অর্ধেকেরও বেশি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে মারা যান নূর কামাল নামে একজন ক্রু। লাইন করার সময় এখানে স্টাফ যে ছিল, জিএম ছিল, সবাই ছিল, যারা এখানে কর্মকর্তা ছিল, এরা সবাই উপরে উঠছে। উপরে ওঠার পরে দেখতেছে যে শিবে আগুন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা ইঞ্জিনের পাশের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা জানতে চাই কিভাবে কি হয়েছে ওনাদের কাছ থেকে। তারা জানা যে একটা শর্ট সার্কিট করছিল, একটা বোর্ডে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। জাহাজ মালিক কর্তৃপক্ষ বলছে ওই জাহাজে 192 জন যাত্রী ছিল। সেখান থেকে বিভিন্ন জাহাজে 120 জনকে দ্বীপে পাঠানো হয়, বাকিদের রোববার পাঠানো হবে। আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তবে আপাতত নাশকতার কোনো আলামত পায়নি বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে চলাচলরত ছিল, গতকালও গিয়েছে, রাত্রে ব্যাক করছে। আজকে সকাল 6:20 দিকে বারুলিয়া কর্ণফুলী ঘাট ত্যাগ করার পর এটা পর্যটক নেওয়ার জন্য ঘাটে আসার সময় কিন্তু ধোঁয়াটা দেখতে পেয়েছি আমরা। 194 জন পর্যটকের যে ছিল এই জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়ার, তাদেরকে আমরা অন্য 3টি শিপে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী 120 জন মতো আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। তারা সেন্ট মার্টিন উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে। আরও 50 জন যারা আছে তাদেরকে আগামীকাল যাওয়ার সুযোগ করে দেবে বলছে, আশ্বস্ত করেছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ,
ওনারা থাকবেন, থাকে এটা পর্যালোচনা করবে। পর্যটকবাহী জাহাজে আগুনের ঘটনায় পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।